এটা হলো বৃহস্পতি, আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং এটি এতটাই বিশাল যে এর ভেতরে 1300-ও বেশি পৃথিবী সহজেই ঢুকে যেতে পারে। কিন্তু জানেন কি, এই গ্যাস দৈত্যটিকে ঘিরে নাসা সম্প্রতি এমন এক চমকপ্রদ আবিষ্কার করেছে যা রাতের ঘুম কেড়ে নিয়েছে বিজ্ঞানীদের। বৃহস্পতির এক উপগ্রহ ইউরোপা উপর থেকে দেখতে একদম বরফে মোড়া একটি নির্জীব বলের মতো মনে হয়, কিন্তু নাসার বিজ্ঞানীরা বলছেন এই বরফের নিচে গভীর সমুদ্রের মতো এক বিশাল জলধারা লুকিয়ে আছে। আর অবাক করা বিষয়, সেই জলধারে থাকা জলের পরিমাণ পৃথিবীর সব মহাসাগরের মোট জলের দ্বিগুণেরও বেশি। এটা প্রথমবার শুনে যে কেউ বিশ্বাস করতে পারবেন না যে এত ছোট এক উপগ্রহে এত জল কিভাবে সম্ভব। কিন্তু বিজ্ঞান তো এমনই হয়, যা চোখে দেখা যায় না বাস্তব তার চেয়েও অনেক গভীর, আর যা ঘটছে তা চোখে দেখা প্রায় অসম্ভব। তাহলে কি সত্যি ইউরোপ আর বরফের নিচে প্রাণের অস্তিত্ব থাকতে পারে? এতদিন আমরা জানতাম শুধু পৃথিবীতেই জীবন রয়েছে, তাহলে কি এবার জীবনের খোঁজ অন্য কোথাও মিলল? আজকের ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব বৃহস্পতির উপগ্রহ ইউরোপার সেই অন্তর্জগতে। কি আছে সেখানে, সেই সমুদ্র দেখতে কেমন, এবং সেখানে যদি জীবনের খোঁজ মেলে তারাই বা কেমন হবে। আসুন দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 2011 সাল নাসা মহাকাশে পাঠিয়েছিল এক মহাকাশযান যার নাম জুনো। এটা কোনো সাধারণ স্পেস ক্রাফট নয়, এর একটাই উদ্দেশ্য বৃহস্পতির গভীরতম রহস্য উন্মোচন করা। 5 বছর দীর্ঘ ভ্রমণের পর 2016 সালে জুনো পৌঁছে যায় বৃহস্পতির কক্ষপথে। আর সেই সময় থেকেই এটি যে তথ্য পাঠাচ্ছে তা দেখে বিজ্ঞানীরাও একেবারে হতবাক। প্রথমেই জুনো যা আবিষ্কার করে তা হলো বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুর প্রকৃত চিত্র। আমরা এতদিন বৃহস্পতিকে পাশ থেকে দেখেছি, তার বিখ্যাত রঙিন দাগ বা ট্রাইবসগুলি চোখে পড়েছে সবসময়, কিন্তু জুনো প্রথমবারের মতো বৃহস্পতির মেরুগুলির ক্লোজ আপ ছবি পাঠায়, যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। ছবিগুলো একবার ভালো করে দেখুন। উত্তর মেরুর দৃশ্য যেন এক শিল্পীর তুলিতে আঁকা বিমুগ্ধকর পেন্টিং। কিন্তু এটা কোনো কল্পনা নয়, এটি বাস্তব ছবি। নীল ও সাদা বর্ণের যে বৃত্তগুলি দেখছেন সেগুলি আসলে বৃহস্পতির বিশাল ঘূর্ণিঝড় বা সাইক্লোন, যেমনটা পৃথিবীর হারিকেনের মতো, তবে আকারে এর থেকে অনেক গুণ বড়। প্রতিটি সাইক্লোনের আকার প্রায় পুরো পৃথিবীর সমান। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, উত্তর মেরুতে এই সাইক্লোনগুলি সাজানো আছে এক নিখুঁত অষ্টভুজ আকৃতিতে। মাঝখানে এক বিশাল ঘূর্ণিঝড়, চারপাশে 8টি ছোট সাইক্লোন ঠিক সমান দূরত্বে ঘুরছে, যেন প্রকৃতি নিজেই কোনো জ্যামিতিক পাঠ নিচ্ছে। এবং দক্ষিণ মেরুতে দেখা গেছে 5টি সাইক্লোন একটি নিখুঁত পেন্টাগন আকারে ঘূর্ণয়মান। ভাবুন তো, পৃথিবীতে ঝড় বৃষ্টি আসে আবার চলে যায়, কিন্তু বৃহস্পতিতে এই ঘূর্ণিঝড়গুলি বছরের পর বছর একই স্থানে ঘুরছে, না একে অপরের সাথে ধাক্কা খায়, না এক হয়, কেবল ঘুরছে নিখুঁত সুষম গতিতে। বিজ্ঞানীরা আজও বুঝে উঠতে পারেনি কিভাবে এই ঝড়গুলি এত স্থিতিশীল থাকে। কোনো অদৃশ্য শক্তি কি তাদের ভারসাম্য রক্ষা করছে, নাকি বৃহস্পতির গভীরে লুকিয়ে আছে এমন কোনো প্রাকৃতিক প্রক্রিয়া যা এইসব ঝড়কে এক নির্দিষ্ট ছন্দে বেঁধে রেখেছে? আর এখান থেকেই শুরু হয় আরেকটি অবিশ্বাস্য আবিষ্কারের গল্প, যা চিরতরে বদলে দিতে পারে আমাদের সৌরজগৎকে বোঝার ধারণা। আর তা হলো বৃহস্পতির ভেতরে আসলে কি আছে। বৃহস্পতি হলো এক গ্যাস দৈত্য, অর্থাৎ এই গ্রহের কোনো কঠিন পৃষ্ঠ নেই। এর সম্পূর্ণ গঠন তৈরি হয়েছে গ্যাস আর তরল উপাদান দিয়ে। কিন্তু বিজ্ঞানীদের কৌতূহল ছিল, এর কেন্দ্রে কি কোনো কঠিন অংশ, অর্থাৎ একটি কোর থাকতে পারে? অনেক বছর ধরে বিজ্ঞানীরা ধারণা করতেন, হ্যাঁ, এর কেন্দ্রে নিশ্চয়ই একটা ছোট্ট পাথরের কোনো অংশ আছে। কিন্তু জুনো মহাকাশযানের পাঠানো তথ্য প্রকাশ করল এক বিস্ময়কর সত্য। বৃহস্পতির কেন্দ্রে সত্যি একটি কোর আছে, কিন্তু সেটা মোটেও ছোট নয়। এর আকার পৃথিবীর থেকেও 10 গুণ বড়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই কোরটি কঠিন নয়, বরং ঝাপসা ও তরল মিশ্রিত। এটি তৈরি ভারী উপাদান এবং তরল হাইড্রোজেনের এক অদ্ভুত মিশ্রণে, যেন কেউ বৃহস্পতির ভেতরকার সব উপাদান একসাথে নাড়িয়ে এক বিশাল নক্ষত্রের মতো করে ফেলেছে। এখন প্রশ্ন উঠছে, যদি বৃহস্পতির কেন্দ্র এত অস্বাভাবিক হয়, তাহলে কি আমাদের সৌরজগৎ গঠনের প্রচলিত তত্ত্বটাই ভুল হতে পারে? আমরা এতদিন জানতাম গ্রহ তৈরি হয় ধীরে ধীরে। প্রথমে একটা ছোট পাথরের কেন্দ্র তৈরি হয়, তারপর তার উপর জমতে থাকে গ্যাসের স্তর। কিন্তু জুনোর এই আবিষ্কার বলছে বৃহস্পতির ইতিহাসে হয়তো কোনো বিশাল সংঘর্ষ ঘটেছিল। হয়তো একটি বৃহৎ প্রোটোপ্ল্যানেট এসে বৃহস্পতির সঙ্গে ধাক্কা খায়, আর সেই ধাক্কাতেই তার কেন্দ্র ভেঙে
মিশে যায় চারপাশের গ্যাসে। প্রায় বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ যেন ছিল এক যুদ্ধক্ষেত্র। গ্রহগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত, ধ্বংস আর পুনর্গঠনের এক অন্তহীন চক্রে। আর সেই ধ্বংস থেকেই হয়তো একদিন জীবনেরও সূচনা ঘটেছিল। যাই হোক, এবার আসি জুনোর তৃতীয় বিস্ময়কর আবিষ্কারে, বৃহস্পতির উপগ্রহগুলিতে জল। বর্তমানে বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা 95টিরও বেশি, তবে তাদের মধ্যে 4টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ: আয়ো, ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টো। এদের বলা হয় গ্যালিলিয়ান উপগ্রহ, কারণ এগুলি প্রথম আবিষ্কার করেছিলেন গ্যালিলিও। এর মধ্যে সবচেয়ে রহস্যময় হলো ইউরোপা। উপর থেকে দেখতে একেবারে ফাটা বরফের বলের মতো মনে হয়, যেন কোনো বিশাল বরফের পাত ভেঙে গেছে। এই বরফের স্তর প্রায় 15 থেকে 25 কিলোমিটার পুরু, আর এর নিচে লুকিয়ে আছে প্রায় 100 কিলোমিটার গভীর এক বিশাল তরল জলের সমুদ্র। হ্যাঁ, একেবারেই সত্যি, বরফের নিচে আজও প্রবাহিত হচ্ছে নোনা জলের তরল সমুদ্র। প্রশ্ন হলো, এত ঠান্ডা সূর্য থেকে এত দূরের এই জায়গায় জল তরল অবস্থায় থাকে কিভাবে? এর উত্তর হলো টাইডাল হিটিং। বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ শক্তি ক্রমাগত ইউরোপাকে টানাটানি করে, ঠিক যেন কেউ স্ট্রেস বল চেপে ধরেছে। এই টানাপোড়েনে ইউরোপার ভেতরে ঘর্ষণ তৈরি হয়, আর সেই ঘর্ষণ থেকেই উৎপন্ন হয় তাপ, যা বরফের নিচের জলকে গলিয়ে রাখে। আর এখান থেকেই আরেকটি প্রশ্ন আসে, যেখানে জল আছে সেখানে জীবনের অস্তিত্ব অবশ্যই থাকতে পারে। পৃথিবীর গভীর মহাসাগরেও এমন অনেক জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু জীব আছে। ব্যাকটেরিয়া, মাছ, এমনকি অদ্ভুত সব প্রাণী বেঁচে থাকে। তাহলে কি ইউরোপার সেই বরফের নিচে প্রাণও থাকতে পারে? নাসা বলছে একদমই সত্যি। এই কারণেই তারা শুরু করেছে একটি নতুন অভিযান, ইউরোপা ক্লিপার মিশন। এই মিশনটি 2024 সালে উৎক্ষেপণ করা হয়েছে এবং 2030 সালেই ইউরোপায় পৌঁছাবে। এর কাজ হলো ইউরোপার পৃষ্ঠ স্ক্যান করা, বরফের নিচে সমুদ্রের গভীরতা মাপা এবং জীবনের কোনো অস্তিত্ব আছে কিনা তার অনুসন্ধান করা। কিন্তু ইউরোপা একা নয়, বিজ্ঞানীরা গ্যানিমিড ও ক্যালিস্টোতেও বরফের নিচের তরল সমুদ্রের ইঙ্গিত পেয়েছে। অর্থাৎ বৃহস্পতিকে ঘিরে আছে এক পুরো ওয়াটার ওয়ার্ল্ড, যা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত ধারণা করছেন। এরপর চতুর্থ আবিষ্কার, দি গ্রেট রেড স্পট রহস্য। যে কেউ বৃহস্পতির ছবি দেখলে ওই বিশাল লালচে দাগটি চোখে পড়বেই। এটি গ্রেট রেড স্পট, এক বিশাল ঝড় যা গত 400 বছর ধরে অবিরাম ঘুরছে। এই ঝড়ের আকার এতটাই বিশাল যে 2 থেকে 3টি পৃথিবী এর ভেতরে সহজেই ফিট হয়ে যাবে। জুনো স্পেসক্রাফট আবিষ্কার করেছে এই ঝড় শুধু পৃষ্ঠে নয়, প্রায় 300 কিলোমিটার গভীর পর্যন্ত প্রসারিত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই ঝড় ধীরে ধীরে ছোট হয়ে আসছে। 1800 সালের দিকে এটি আরও অনেক বড় ছিল। বিজ্ঞানীরা এখনও জানেন না কেন এটি ছোট হচ্ছে, কিংবা কখনো একেবারে মিলিয়ে যাবে কিনা। হয়তো আমরা এমন এক প্রজন্ম যারা শেষবারের মতো এই মহাজাগতিক ঝড়কে জীবন্ত দেখতে পাচ্ছি। পঞ্চম আবিষ্কার, বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র। যেমন পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে, তেমনি বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় 20,000 গুণ শক্তিশালী। এতটাই প্রবল যে যদি এটি পৃথিবী থেকে দেখা যেত তবে চাঁদের চেয়েও বড় মনে হতো আকাশে। জুনো আবিষ্কার করেছে যে এই ক্ষেত্রটি বেশ অদ্ভুত। কোথাও উত্তর মেরু, কোথাও দক্ষিণ মেরু, আবার কোথাও দুটো একসাথে মিশে আছে, যেন কেউ এলোমেলোভাবে অনেকগুলি চুম্বক একসাথে সাজিয়ে ফেলেছে। এই চৌম্বক ক্ষেত্রের কারণেই বৃহস্পতির চারপাশে তৈরি হয়েছে এক অত্যন্ত বিপজ্জনক রেডিয়েশন বেল্ট, যেখানে গেলে মানুষ কয়েক মিনিটেই প্রাণঘাতী রেডিয়েশনে আক্রান্ত হবে। এই কারণেই জুনো মহাকাশযানকে একটি বিশেষ টাইটানিয়াম সুরক্ষা কক্ষের ভেতরে রাখা হয়েছে, যা এর সংবেদনশীল যন্ত্রপাতিকে রেডিয়েশন নষ্ট করতে না পারে। এরপর ষষ্ঠ আবিষ্কার, বৃহস্পতির বলয়। আমরা সবাই জানি শনির চারপাশে যে বিখ্যাত বলয় রয়েছে তা কতটা মনোমুগ্ধকর, কিন্তু জানেন কি বৃহস্পতিরও বলয় আছে? হ্যাঁ, খুবই পাতলা, প্রায় অদৃশ্য রিংস। 1979 সালে ভয়েজার 1 সেগুলি প্রথম আবিষ্কার করেছিল। পরে জুনো মহাকাশযান সেই বলয়গুলিকে আরও গভীরভাবে অধ্যয়ন করে। দেখা যায় এই বলয়গুলি মূলত গঠিত অতি ক্ষুদ্র ধূলিকণায়, যা আসে বৃহস্পতির ছোট ছোট উপগ্রহগুলি থেকে। যখন ক্ষুদ্র উল্কাপিণ্ড বা মাইক্রোমেটিয়ারয়েড সেই সব উপগ্রহে আঘাত হানে, তখন সেই ধূলিকণা মহাশূন্যে ছিটকে গিয়ে বৃহস্পতির চারপাশে বলয়ের মতো একটি বৃত্ত তৈরি করে। এখনো পর্যন্ত আমরা যা বললাম সবই বৈজ্ঞানিক আবিষ্কার, কিন্তু আসল প্রশ্ন হলো, এসব জানার প্রয়োজন আমাদের কেন হবে?
প্রথম কারণ, বৃহস্পতি আমাদের রক্ষা কবচ। এই বিশাল গ্রহটির মধ্যাকর্ষ এত শক্তিশালী যে এটি আমাদের পৃথিবীকে প্রায় এক অদৃশ্য ঢালের মতো সুরক্ষা দেয়। যখনই কোনো ধূমকেতু বা গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসে তখন অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতি সেই বস্তুটিকে নিজের দিকে টেনে নেয় বা তার কক্ষপথ পরিবর্তন করে দেয়। 1994 সালে শোমেকার লেভি 9 নামের একটি ধূমকেতু বৃহস্পতির সঙ্গে ধাক্কা খায়। সেই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পৃথিবী থেকে তার আঘাতের দাগ দেখা গিয়েছিল। যদি ওই ধূমকেতুটি পৃথিবীতে আঘাত করত তাহলে হয়তো ডাইনোসরের বিলুপ্তির মতো আরেকটি ভয়াবহ বিপর্যয় ঘটত। তাই এক অর্থে বৃহস্পতি আমাদের মহাজাগতিক দেহরক্ষী। দ্বিতীয় কারণ, বৃহস্পতি আমাদের শেখায় অন্য জগৎগুলি কিভাবে কাজ করে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা হাজার হাজার এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহ আবিষ্কার করেছেন, যাদের মধ্যে অনেকেই হট জুপিটার মানে বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় গ্রহ, তবে তারা নিজেদের তারার খুব কাছাকাছি অবস্থান করে। বৃহস্পতিকে অধ্যয়ন করে বিজ্ঞানীরা বুঝতে পারেন এমন অন্যান্য গ্যাস জায়েন্টরা কিভাবে তৈরি হয়েছে, তাদের গঠন ও গতিবিধি কেমন। তৃতীয় কারণ, জীবনের সন্ধান। ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো, বৃহস্পতির এই উপগ্রহগুলি এমন স্থান যেখানে এলিয়ান জীবনের সম্ভাবনা রয়েছে, হয়তো ক্ষুদ্র জীবাণু স্তরে অথবা কিছু বড় রূপে। যদি সত্যি সেখানে জীবনের অস্তিত্ব পাওয়া যায় তবে সেটা হবে এই প্রমাণ যে মহাবিশ্বের জীবন শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ নয়, এটি সর্বত্রই সম্ভাব্য। চতুর্থ কারণ, বৈজ্ঞানিক কৌতূহল। আমরা মানুষ আর আমাদের স্বভাবই হলো অনুসন্ধান করা। চাঁদে গেছি, মঙ্গলে গেছি, আর এখন বৃহস্পতির রহস্য বোঝার চেষ্টা করছি। এটি শুধু বিজ্ঞান নয়, এটা আমাদের পরিচয়, আমরা অনুসন্ধানী প্রাণী। এই বিষয়গুলি লেখার সময় আমি একটি কথাই ভাবছিলাম, মহাবিশ্বে আমরা যত ছোটই হই না কেন আমাদের মস্তিষ্কের ক্ষমতা অসাধারণ। আমরা এক ক্ষুদ্র নীল গ্রহে বাস করছি, অথচ সেই গ্রহ থেকেই আমরা এমন এক মহাকাশযান পাঠাতে পেরেছি যা বিলিয়ন কিলোমিটার দূরের বৃহস্পতির গোপন তথ্য পৃথিবীতে পাঠাচ্ছে। মানব মস্তিষ্ক সত্যি অবিশ্বাস্য। আর আমি এটাই বলতে চাই, বিজ্ঞান শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। বিজ্ঞান আমাদের চারপাশে, আমাদের মাথার উপরের আকাশে, আমাদের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে। যদি ইউরোপার বরফের নিচে সত্যি জীবন থাকে তাহলে কি আমরা সেই জীবনের সঙ্গে একদিন যোগাযোগ করতে পারবো, নাকি তারা আমাদের অনেক আগে থেকেই পর্যবেক্ষণ করছে? আপনার কি মনে হয়, পৃথিবী ছাড়া অন্য কোথাও জীবনের অস্তিত্ব থাকতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।